ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক এটা আমরা বলতে পারি যে গত 16-17 বছরের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে আছে। আমেরিকান ফরেন পলিসির এখানে যে অবজেক্টিভ আগে এটা ছিল কাউন্টার টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ দমন, সেখান থেকে তারা কিন্তু এখন এসেছে হলো যে চায়নাকে কন্টেইন করা, এবং চায়নাকে কন্টেইনের ক্ষেত্রে তাদের অন্যতম সহযোগী কিন্তু ভারত। আমেরিকার যে প্রতিনিধি দল এলেন তারা কি একটা ব্রিজ হিসেবে এখানে কাজ করছেন কিনা, যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে? বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা টেনশন আছে, কিন্তু আমেরিকার ওখানে একটা বড় আকারের চেষ্টা থাকবে যে এই সম্পর্কটাকে স্বাভাবিক করা, একটা ওয়ার্কিং রিলেশনে নিয়ে আসা। একই সাথে তারা আমার ধারণা ভারতকেও একটা বার্তা দিবে যে আগে যেভাবে ভারত বাংলাদেশের ইন্টারনাল পলিসিতে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করত, সেটা থেকে তারা যেন বিরত থাকে। ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের 6 সদস্যের প্রতিনিধি দল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক আছে বলেই আমরা জানি। এই সফর বাংলাদেশের জন্য কতখানি ফলপ্রসূ হতে পারে? ভারত এবং বাংলাদেশের মধ্যে এখন যে দ্বিপাক্ষিক সম্পর্কের এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে, সেই সম্পর্কে কোনো ধরনের উন্নয়ন হতে পারে কিনা এই সফরের মধ্যে দিয়ে, এইসব প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো আজকের স্টার নিউজ রুমে। আমি সুচিন্তা তিথি আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছে দ্য ডেইলি স্টারের সাংবাদিক এবং গবেষক শামসুদ্দৌলা সাজেন। সাজেন, ওয়েলকাম টু আওয়ার শো। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে। এবং এই যে যুক্তরাষ্ট্রের 6 জনের প্রতিনিধি দল সফর করলেন, একটা মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে ডক্টর ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। সুতরাং আমরা আসলে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফরটাকে কিভাবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, এবং বাংলাদেশ আসলে কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হইতে পারে বা কিছুটা ক্রিটিক্যাল জায়গায় যেতে পারে বলে আপনি মনে করেন? আমরা যদি প্রথমে এই সফরটার টাইমিংটা দেখি, যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় আসার পরে 1 মাসের মধ্যে, অর্থাৎ তারা ক্ষমতায় আসার 2য় মাসেই এরকম একটা ইন্টার এজেন্সি সফর হচ্ছে আমেরিকার দিক থেকে। এবং এখানে যদি আমরা দেখি যেসব সদস্যরা রয়েছেন, তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে রয়েছেন, ট্রেড থেকে রয়েছেন, ফরেন মিনিস্ট্রি থেকে রয়েছেন, তো বোঝা যায় যে একটা গুরুত্বপূর্ণ একটা সফর। এবং এটা যে বিষয়টাকে নির্দেশ করে, আমরা যদি আওয়ামী লীগের রেজিমের শেষের দিকে যদি খেয়াল করি, আমেরিকার সাথে আওয়ামী লীগ রেজিমের যে সম্পর্কে চরম অবনতি হয়েছিল, বিশেষ করে আমরা 2022-এর 14ই ডিসেম্বর আমরা দেখেছিলাম যে আমেরিকান অ্যাম্বাসেডর তার উপর হামলারও চেষ্টা করা হয়েছিল, এবং সেটা কিন্তু তখন বাংলাদেশের সর্বপর্যায়ে এবং আমেরিকা ও ফরেন মিনিস্ট্রি সেখানকার যে বাংলাদেশের এম্বাসি আছে সেখানে খুব গুরুত্বের সাথে এই ইস্যুগুলো তুলে ধরেছিল। তো ফলে ওই সময়টা, তার পরবর্তী সময় ধরে আমরা 2024-এর ইলেকশন যদি দেখি, আওয়ামী লীগ রেজিমের সাথে সম্পর্কের যে চরম অবনতি ঘটেছিল, সেখান থেকে কিন্তু একটা সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে এই অন্তর্বর্তী সরকার আসার পরে। এবং আপনি যেভাবে বললেন যে ডক্টর ইউনূসের সাথে আমেরিকার যে একটা ভালো সম্পর্ক, সেটা কিন্তু একটা খুবই বন্ধুত্বমূলক পরিবেশ সৃষ্টি করেছে যখন এই সফরটি হচ্ছে। এর সাথে আমরা যদি এটা খেয়াল করি যে ডোনাল্ড লু, তিনি সবসময় এই অঞ্চলটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং তিনি এবার কিন্তু ইন্ডিয়া হয়ে তারপর বাংলাদেশে আসছেন। এবং ইন্ডিয়াতে যদিও তার খুবই রেগুলার একটা বৈঠক ছিল, তাদের যে 2+2 একটা বৈঠক, এবং সেখানে মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে কোলাবোরেশন, সেই জায়গাটাই তারা মূলত আলোচনা করেছেন। তারপর এটা ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু ইন্দো প্যাসিফিকের মধ্যে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ একটা স্থান অধিকার করে এবং আমেরিকাও বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে দেখে, তো ফলে এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা তখন এই ইন্দো প্যাসিফিকের গুরুত্ব জায়গা থেকেও এই বিষয়টা থাকবে। কিন্তু এখানে আমি যে জিনিসটা অ্যাড করতে চাই, আগে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ইন্ডিয়ার যেরকম একটা বিশেষ গুরুত্ব ছিল বা একটা আধিপত্য ছিল, এখনকার যে পরিস্থিতি সেখানে কিন্তু বাংলাদেশ, আমি বলবো যে ওই ভারতের ভূতটা অনেকখানি কাছ থেকে নেমে গেছে। অর্থাৎ বাংলাদেশ অনেকটা স্বাধীনভাবে তারা তাদের ফরেন পলিসি নির্ধারণ করতে পারছে। আবার আমেরিকার দিক থেকেও, আমেরিকার এই যে টোটাল আমরা ইন্দো প্যাসিফিক যে পলিসির কথা বলছি, সেখানেও কিন্তু ভারতের উপর একটা তার নির্ভরশীলতা ছিল এই অঞ্চলের ক্ষেত্রে, কারণ ভারতকে তারা কি রিজনাল পাওয়ার হিসেবে দেখতো, প্রধান রিজনাল পাওয়ার হিসেবে দেখতো। তো আমরা দেখেছি যে ভারতের সাথে ওই বিষয়েও কিন্তু তাদের একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, যেটা আমরা আমাদের পরবর্তীতে আলোচনাতেও আসবো। তো ফলে মূল যে কথাটা সেটা হলো যে ভারত যে ফ্যাক্টরটা ছিল বাংলাদেশ এবং আমেরিকার ক্ষেত্রে, সেখান থেকে অনেকটা মুক্ত হয়ে এইবার এই আলোচনাটা হচ্ছে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি হাইলাইট করতে চাই, বাংলাদেশে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, সেখানে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও বড় আকারে অনেকগুলো আনস্টেবল অবস্থায় রয়েছে, অনেকগুলো সেক্টর। সেটাকে আপনি ইকোনমি বলেন, সেটা সিকিউরিটি বলেন, সেটা জিও পলিটিক্স বলেন, এই প্রত্যেকটা সেক্টরেই আমেরিকার একটা বড় রোল আছে স্টেবিলিটি নিয়ে আসার ক্ষেত্রে।
ফলে এই সফরটা সেখান থেকে গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই যে এটাকে আমি দেখছি অর্থাৎ এখন একটা যাত্রা শুরু হিসেবে, একটা ফাউন্ডেশন সফর হিসেবে আমি দেখছি। কারণ আপনারা জানেন যে এই যে সেপ্টেম্বরেই কিন্তু আবার হলো ডক্টর ইউনূস তিনি জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে যাবেন, সেখানেও আমেরিকার সাথে আলাপ আলোচনা হওয়ার কথা আছে। এবং মোটামুটি বাইডেন প্রশাসনের এই যে শেষ সময়টা, অর্থাৎ তাদের তো নভেম্বরে ইলেকশন, তার আগ পর্যন্ত আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কী ধরনের হবে তার ফাউন্ডেশনটা এই সফরের মধ্য দিয়ে ভিত্তি স্থাপন হবে বলে আমি মনে করি। আমেরিকার যে প্রতিনিধি দল এলেন তারা কি একটা ব্রিজ হিসেবে এখানে কাজ করছেন কিনা, যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে, এবং আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আসলে ভালো হবে নাকি খারাপ হবে, বা ভালো খারাপ যেটাই হোক সেটা বাংলাদেশের জন্য কতটা ভালো খারাপ নিয়ে আসবে? আচ্ছা, এখানে যেভাবে বলাটা দরকার সেটা হলো যে আমরা অলরেডি ডক্টর ইউনূস তিনি ক্ষমতা নেওয়ার পরে যেসব ইন্টারভিউ নিয়েছেন বা দিয়েছেন সেখানে, তো সেই সব জায়গায় আমরা দেখেছি যে তিনি একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের এখন একটা নিচু পর্যায়ে আছে, অর্থাৎ শেখ হাসিনার আমলে যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে নেই। এবং আমরা ভারতেরও যদি আচরণের দিক থেকে খেয়াল করি, ভারত কিন্তু এই যে এখানে যে পরিবর্তনটা হয়েছে সেটাকে কিন্তু তারা পজিটিভলি নেয়নি। এবং ভারতের ভিতরেও এটা ভারতের একরকম একটা বড় আকারে আপনি বলতে পারেন যে তাদের যে মিডিয়াগুলো তারা বর্তমানে যে সরকারের বিভিন্ন কার্যক্রম সেগুলোকে তারা একটা নেগেটিভ প্রচারণাই দিচ্ছে। তো ফলে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক এটা আমরা বলতে পারি যে গত 16-17 বছরের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে আছে। কিন্তু আবার ভারত এমন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের এই অঞ্চলে এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তার সাথে কিন্তু আমরা সম্পর্ক একটা ওয়ার্কিং লেভেলে রাখতে চাই, একটা সুপ্রতিবেশী সুলভ, একটা সার্বভৌমত্বের বিরুদ্ধে সমমর্যাদার ভিত্তিতে আমরা তাদের সাথে একটা সম্পর্ক চাই। এবং সেখানে কিন্তু আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আমরা যেমন যে কথাটি বলছিলাম যে আমেরিকা যখন এই অঞ্চলে তাদের ফরেন পলিসি বা তাদের যে স্ট্র্যাটেজিক পলিসি, জিও পলিটিক্স এটা নির্ধারণ করে, তখন এখানে সে চিন্তা করে হলো যে ইন্দো প্যাসিফিক আকারে দেখে এবং এই বিষয়ক তার স্পেসিফিক প্ল্যান আছে। এবং সেখানে কিন্তু তার একটা পরিবর্তন এসছে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি আমেরিকান ফরেন পলিসির এখানে যে অবজেক্টিভ, আগে এটা ছিল কাউন্টার টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ দমন, সেখান থেকে তারা কিন্তু এখন এসেছে হলো যে চায়নাকে কন্টেইন করা। এবং চায়নাকে কন্টেনের ক্ষেত্রে তাদের অন্যতম সহযোগী কিন্তু ভারত। আবার ভারতেরও যে বিভিন্ন রকম প্রায়োরিটিজ আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রায়োরিটিজ হলো কিন্তু চায়নাকে ঠেকানো। তো ফলে এই দুইটা জায়গায় কিন্তু ভারত এবং চীন, ভারত এবং আমেরিকার তাদের কিন্তু একটা ঐক্য আছে এবং সেখানে দুইজনই বাংলাদেশকে তাদের মিত্র হিসেবে দেখতে চায়। তো ফলে আমেরিকার সবসময় একটা ইন্টারেস্ট থাকবে যে ভারতের সাথে যাতে বাংলাদেশের সম্পর্কটা খুব বেশি খারাপ না হয়। তো ফলে ওইটা তাদের একটা জায়গা। আবার এটার সাথে আমরা যদি বাংলাদেশের আরেকটা দিকে যদি খেয়াল করি, বাংলাদেশও কিন্তু সবসময় এই যে ডক্টর ইউনূসেরও যদি আপনি খেয়াল করেন যে তিনিও কিন্তু বারবার বলে আসছেন যে বাংলাদেশের নিজস্ব কতগুলো প্রায়োরিটিজ আছে, অর্থাৎ বাংলাদেশ এই অঞ্চলে ভারতের সাথে সে কিন্তু সম্পর্ক তার খারাপ করতে চায় না। আবার ভারতের যে ধরনের প্রায়োরিটিজ আছে যদি বাংলাদেশকে কেন্দ্র করে আপনি খেয়াল করেন যে ভারতের একটা অন্যতম প্রায়োরিটিজ হলো যে তার যে উত্তর পূর্ব অঞ্চল সেখানে যাতে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি না হয়। এবং ভারত বাংলাদেশ থেকে অলরেডি যেসব ফ্যাসিলিটিস পেয়েছে, আপনি সেটা ট্রানজিট ফ্যাসিলিটিসের কথা বলতে পারেন, যেটা মূলত তারা তাদের এই উত্তর পূর্ব অঞ্চলে যাওয়ার জন্য এটা, তো সেই জায়গাগুলোতে যাতে অব্যাহত থাকে। তো এখন পর্যন্ত ডক্টর ইউনূস তারা কিন্তু বা তার সরকার যে বিবৃতিগুলো দিয়েছে বা এই বিষয়ে তাদের যে বক্তব্য, সেখানে কিন্তু তারা এটার বিপক্ষে কিন্তু কিছু বলছে না, অর্থাৎ এই সহযোগিতাটা অব্যাহত থাকবে এই জিনিসটা রয়েছে। আবার আমেরিকাও এই ব্যাপারে কিন্তু তারা যে অর্থাৎ ভারতের কোনোভাবে বাংলাদেশের মাধ্যমে ভারতে অস্থিতিশীলতা তৈরি হোক এটাকেও কিন্তু তারা সমর্থন করে না। তো ফলে আমার কাছে মনে হয় যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা টেনশন আছে, কিন্তু আমেরিকার ওখানে একটা বড় আকারের চেষ্টা থাকবে যে এই সম্পর্কটাকে স্বাভাবিক করা, একটা ওয়ার্কিং রিলেশনে নিয়ে আসা। একই সাথে তারা আমার ধারণা ভারতকেও একটা বার্তা দিবে যে আগে যেভাবে ভারত বাংলাদেশের ইন্টারনাল পলিসিতে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো সেটা থেকে তারা যেন বিরত থাকে, বরং বাংলাদেশ যাতে একটা স্টেবল কান্ট্রি হিসেবে থাকে, এই যে পরিবর্তন হয়েছে সেটা যাতে একটা স্টেবল রূপ ধারণ করে সেই ব্যাপারে আমেরিকা ভারতকে আমার ধারণা একটা চাপ দিবে বা তাকে মোবিলাইজ করার চেষ্টা করবে যাতে সে ওই এমন কিছু না করে যাতে বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে আগামী যতগুলো বছর আছে আর কি, এবং একই সঙ্গে বাংলাদেশের ফরেন পলিসির যত জায়গা থেকে কোনো ধরনের চেঞ্জ আসতে পারে কিনা বা কি ধরনের হতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, তো এইটার উত্তরটা দেওয়ার আগে আমি আজকে তারা এই যে প্রতিনিধি দলটি আসলো তারা যে বিষয়গুলো আলোচনা করেছে সেইটা একটু হাইলাইট করতে চাই, কারণ এইটার ভিত্তিতেই সামনের দিনের
বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক কীরকম হবে আমরা একটা ধারণা করতে পারবো। তো আমরা কিছুক্ষণ আগে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে তাদের যে বিবৃতি, অর্থাৎ আজকের দিনে তারা যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, আমাদের অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, তো সেখান থেকে আমরা দেখছি যে মূলত যে বিষয়গুলো এসেছে তার মধ্যে একটা হলো যে বাংলাদেশকে কাছ থেকে তারা জানতে চেয়েছে যে বাংলাদেশ কোন কোন সেক্টরে কি ধরনের রিফর্ম করতে চায়। কারণ আমরা জানি যে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের মূল ব্যাপারটা কিন্তু হলো তারা বিভিন্ন খাতে সংস্কার করতে চায়। বাংলাদেশ যে বিভিন্নভাবে যে পিছিয়ে পড়েছিল এই সংস্কারের মধ্যে দিয়ে তারা বাংলাদেশকে আবার একটা ফাংশনিং ডেমোক্রেসিতে নিয়ে আসতে চায়, তো এবং ফাংশনিং ইকোনমিতে নিয়ে আসতে চায়। তো তারা কি ধরনের সংস্কারগুলো চাচ্ছে এবং সেখানে আমেরিকা কিভাবে সহায়তা করতে পারে সেটাই এই যে আজকে যে আলোচনা হয়েছে সেটার মূল বিষয়। তো সেখানে স্বাভাবিকভাবে এই দুইটি বিষয় খুবই গুরুত্ব পেয়েছে। একটা হলো যে অর্থনৈতিক সংস্কার, এবং অর্থনৈতিক সংস্কারটা সেটা একটা বড় অর্থে বুঝতে হবে। এর মধ্যে হলো যে বিদেশে যেসব টাকা পাচার হয়ে গেছে সেগুলোও কিভাবে ফেরত নিয়ে আসা যায় সেটাও কিন্তু এর অংশ। ট্যাক্স কিভাবে রিফর্ম করা যায় সেটাও এটার অংশ। এর পাশাপাশি অন্যান্য খাতে যেমন আমরা দেখেছি যে ক্লাইমেট চেঞ্জ, তারপর একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে রোহিঙ্গার ব্যাপারে। বাংলাদেশ সেখানে আমেরিকার কাছ থেকে দীর্ঘদিনভাবেই তারা সাহায্য চেয়ে এসেছে। আজকেও যে আলোচনাতে সেই রোহিঙ্গাদের ব্যাপারে, কারণ আমরা দেখেছি কিছুদিন আগে নতুন করে কিন্তু রোহিঙ্গারা আবার বাংলাদেশে ঢুকছে, রাখাইন প্রভিন্সে সেখানে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। তো সেই প্রেক্ষিতেও কিন্তু আজকে আলোচনা হয়েছে। এ বাদে আমেরিকার নিজস্ব যে প্রায়োরিটিটা, আমরা যেমন বলছিলাম যে আগে যেমন আমেরিকার প্রায়োরিটি ছিল হলো কাউন্টার টেররিজম, তার পরবর্তীতে আমেরিকা কিন্তু তার প্রায়োরিটিতে নিয়ে এসেছে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ক্লাইমেট চেঞ্জ, এই ইস্যুগুলোতে। তো ফলে আজকেও কিন্তু এখানেও এই হিউম্যান রাইটসের ইস্যুটি আলাপ হয়েছে। বাংলাদেশের যে আমরা দেখেছি গত 16 বছরে যে মানবাধিকারের যে একটা ভয়াবহ বিপর্যয় হয়েছিল সেটা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য যে ধরনের সংস্কার দরকার সেখানে কিভাবে আমেরিকা সহায়তা করতে পারে সেই বিষয়টা আমরা দেখেছি। লেবার রাইটস নিয়ে কথা এসেছে, কারণ যখন এই যে জিএসপির মতো যে ইস্যুগুলো বা বাংলাদেশে আমেরিকার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ইস্যুগুলো সেগুলোর সাথে কিন্তু এই যে লেবার রাইটসের ইস্যুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা এসেছে। তো ফলে মোটা দাগে এই আজকে ছিল মোটামুটি আলোচনার বিষয়। তো এটার প্রেক্ষিতে যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই কেমন হবে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক, তো সেখানে আমি শুরুতেই যে কথাটা বলতে আমরা শুরুতে যেটা বলেছিলাম যে বর্তমানে বাংলাদেশ কিন্তু আগে ভারতের যে ডমিনেন্সটা ছিল বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রে সেখান থেকে কিন্তু একটা মুক্ত হয়েছে। আমেরিকাও আবার কিন্তু আগে ভারতের লেন্স দিয়ে যে বাংলাদেশকে দেখতো সেখানেও একটা পরিবর্তন এসেছে। তো ফলে এখন দুই দেশেরই ক্ষেত্র থাকবে যে দুই দেশ দুইজনকে প্রায়োরিটি দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বিল্ড করবে এবং আজকে যে আলোচনাগুলো হয়েছে সেগুলোকে ধরে তারা আগাবে। এবং এখানে আরেকটা জিনিস বলা দরকার যে বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক এটা কিন্তু আমরা জানি যে এটা একটা দীর্ঘদিনের একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং সেখানে কিন্তু বড় আকারে বাংলাদেশের যে ডেভেলপমেন্ট বলি, বাংলাদেশের ইকোনমি বলি, বাংলাদেশের গার্মেন্টস বলি, ইনভেস্টমেন্ট বলি, সেখানে কিন্তু আমেরিকার বড় ধরনের একটা সাপোর্ট আছে। তো ফলে সেই সাপোর্টগুলো আমার ধারণা এবার একটা নতুন মাত্রা পাবে, যেহেতু এই সরকারের প্রতি আমেরিকার একটা বড় সমর্থন রয়েছে। তবে একই সাথে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের এই বর্তমান সরকারকেও। আমরা যেমন বলেছিলাম যে এই যে গত সরকারটার প্রবলেম কি ছিল, তারা বিভিন্ন দেশের সাথে যেসব চুক্তি করত সেখানে কিন্তু এক ধরনের অস্পষ্টতা থাকতো, এবং এবার সরকার কিন্তু তারাও এসে বলেছে যে তারা সকল ধরনের চুক্তিগুলা এগুলোকে তারা উন্মুক্ত করে দিবে। অর্থাৎ এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমেরিকার সাথে আমরা যে ধরনের চুক্তি করি, যে কোনো এগ্রিমেন্ট হোক, সেখানে যাতে কোনো অস্পষ্টতা না থাকে, সেই এগ্রিমেন্টের বিষয়বস্তুগুলো জনসম্মুখে এটা উন্মুক্ত থাকতে হবে, যাতে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক নিয়ে যে বিভিন্ন রকম আশঙ্কা করা হয় সেগুলোর যাতে কোনোভাবে সৃষ্টি না হয়। এবং ফাইনালি আমি বলবো যে একটা বিষয় এখানে আমাদের খেয়ালও রাখতে হবে যে সামনে আমেরিকার ইলেকশন আছে নভেম্বরে। তো ফলে এই যে তারা এখন বড় আকারে তাদের ইলেকশন নিয়ে ব্যস্ত, ফলে এখানে বড় আকারে নতুন কিছু বাংলাদেশ আমেরিকা সম্পর্কে ঘটবে এটা আসলে বলা যাবে না। এটার একটা বড় আকারের পরিবর্তন ঘটতে পারে জানুয়ারি মাসে, যখন হলো নতুন সরকার আসবে, নতুন সরকার ক্ষমতা নেবে। সেটা যদি ট্রাম্প আসে তাহলে এক ধরনের আমরা দেখবো, কারণ ট্রাম্পের একটা নীতি আছে যে সে আমেরিকা বাইরে বড় আকারে ইনভলভ থাকুক, তার চেয়ে সে মনে করে যে তার দেশের ভিতরে প্রায়োরিটিগুলো নিয়ে কাজ করতে চায়। আবার ডেমোক্রেটরা ক্ষমতা আসলে তখন মোর থাকে যে গ্লোবালি আমেরিকা যে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস প্রভৃতি ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করার যে কাজ সেটার ক্ষেত্রে গুরুত্ব দিবে। তো ফলে নভেম্বর পর্যন্ত আমাদেরকে এমনি একটা অপেক্ষা করতে হবে যে আসলে বড় আকারের কোনো পরিবর্তন আসছে কিনা। তো ওই ব্যাপারটাতেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে অন্তর্বর্তী সরকার তাদেরকে একটা প্রিপারেশন রাখতে হবে। সাজেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর ফলপ্রসূ হোক, বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু নিয়ে আসুক, এই প্রত্যাশা থাকবে আমাদেরও। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন।